আজ আমি 2023 সালে মুক্তিপ্রাপ্ত মুভি 12 ফেল এক্সপ্লেন করব। এই মুভিটি সত্য ঘটনার উপর আধারিত। এখানে আমরা এমন একটা ছেলের কাহিনী দেখতে পাবো যে কিনা ইউপিএসসি কী জিনিস সেটার ব্যাপারে কিচ্ছু জানতো না, তবুও সে প্রতিজ্ঞাবদ্ধ হয় এই এক্সামটা ক্লিয়ার করার জন্য। শত বাধা পেরিয়ে নিজের জেদ বজায় রেখে সে কিভাবে সফলতা অর্জন করলো, এই মুভিতে সেই কাহিনী তুলে ধরা হয়েছে। যে সকল মানুষেরা মনে করে তাদের দারিদ্রতার কারণে তারা জীবনে সফলতা অর্জন করতে পারবে না, এই মুভিটা তাদের অনেক মোটিভেট করবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। মুভির শুরুতে চম্বলের একটি ছোট্ট গ্রামের ছেলে মনোজকে দেখানো হয়। সে তার 12 ক্লাসের এক্সাম পাশ করার জন্য চিরকুট বানাচ্ছিল। যে স্কুলে মনোজ পড়াশোনা করত সেটি একজন বিধায়কের। সেখানে সকল বাচ্চারা একদম মুক্তভাবে চিটিং করত। সেই বিধায়কের কথা মতোই এই স্কুলে এইসব কাজ চলছিল। যাই হোক, এবার আমরা দেখতে পাই মনোজের বাড়িতে একজন সরকারি কর্মচারী আসে মনোজের বাবার সাসপেনশন লেটার নিয়ে। আসলে চৌহান বাবু তাকে বীজ বিতরণের ফাইলে সাইন করতে বলেছিল, কিন্তু মনোজের বাবা সেটা করেনি। তিনি বলেন, সকল বীজ তো বিধায়কের কাছে যাচ্ছে, তাহলে এসব ঘাপলাবাজের ফাইলে আমি কেন সাইন করব? এভাবে তাদের দুজনের সাথে ঝামেলা লেগে যায় এবং মনোজের বাবা সরকারি কর্মচারীটিকে জুতো খুলে মারে। মনোজের বাবার সততার কারণে তাকে কাজ থেকে সাসপেন্ড করে দেওয়া হয়। পরের দিন মনোজ তার চিরকুট রেডি করে পরীক্ষা দিতে চলে যায়, কিন্তু সেই সময় সেখানে গ্রামের ডিএসপি দুষ্যন্তবাবু চলে আসেন আর তিনি স্কুলে সকলের চিটিং করা বন্ধ করিয়ে দেন, যে কারণে সকলে ফেল করে যায়। তিনি খুবই সৎভাবে কাজ করতেন, তার কাছে কোনো প্রকার ঘুষ দেওয়া কাজে আসতো না। অন্যদিকে মনোজের বাবা সিদ্ধান্ত নেয় যে এসব ভ্রষ্টাচারের বিরুদ্ধে তিনি কোর্টে কেস লড়বেন। মনোজের বাবার বাবা দেশের সেবা করতে গিয়ে নিজের জীবন ত্যাগ করেছিলেন, আর তার মা অর্থাৎ মনোজের ঠাম্মাও তার পুরো সঙ্গ দিচ্ছিল। শুধুমাত্র তার স্ত্রীর এই ব্যাপারে ভালো লাগে না, কারণ তাকে ঘরবাড়ির সব ছেড়ে দিল্লিতে গিয়ে কেস লড়তে হবে, আর এসব করেও সে কিছুই পাবে না। কিন্তু তিনি তার সিদ্ধান্তে অটল ছিলেন, তাই তার স্ত্রী তাকে যেতে দেয়। কিন্তু তাদের চিন্তা এখন এটাই ছিল যে একমাত্র মনোজের বাবাই তাদের বাড়িতে ইনকাম করত। সে চলে গেলে এখন তাদের সংসারের খরচ আসবে কোথা থেকে? আর ঠাম্মিও দাদুর পেনশনের টাকা ঘরে দেবে না জানিয়ে দিয়েছে। এ কারণে মনোজ আর তার দাদা কমলেশ একটি জুগারু টেম্পো চালানো শুরু করে টাকা কামানোর জন্য। কিন্তু সেই রাস্তায় বিধায়কের বাসও চলতো, আর বাসের চালকরা এই রাস্তা দিয়ে কোনো প্যাসেঞ্জার অন্য গাড়িতে যেতে দিতে চায় না। এ কারণে তাদের মধ্যে অনেক ঝগড়া হয়ে যায়, আর কমলেশও তার বাবার মতোই সেই লোকটিকে জুতো খুলে মারতে থাকে। এরপর সে গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু কিছু দূর যেতেই পুলিশরা কমলেশ আর মনোজকে ধরে নিয়ে চলে যায়। পুলিশরা তাদের মারতে মারতে তাদের বাবার ব্যাপারে উল্টোপাল্টা বলতে থাকে। ফলে মনোজ অনেক রেগে যায় আর বলে, আমার বাবার ব্যাপারে কিছু বললে বন্দুক দিয়ে মাথা উড়িয়ে দেব। তখন পুলিশটি তাকে বন্দুক নিয়ে আসতে বলে আর বলে, আজ তুই আমাকে না ওড়াতে পারলে আমি তোর ভাইকে উড়িয়ে দেব। তখন মনোজ দৌড়িয়ে যায়, তবে সে বন্দুক নিতে যায় না, বরং সে ডিএসপির বাড়িতে যায়। এবার সে দুষ্যন্তবাবুকে সব কিছু জানিয়ে তার কাছে রিকোয়েস্ট করে নিজের ভাইকে বাঁচানোর জন্য। ডিএসপি বাবু সাথে সাথেই তাকে নিয়ে পুলিশ স্টেশনে চলে যায় এবং কমলেশকে ছাড়িয়ে নেয়, কারণ সে ভালো মতোই জানতো যে এখানের সব পুলিশরা বিধায়কেরই চামচা। এরপর ডিএসপি বাবু তাদের দুজনকে তার গাড়িতে করে তাদের বাড়িতে ছেড়ে দিয়ে আসে। তখন মনোজ ডিএসপি বাবুর ক্ষমতা এবং সততার প্রতি এতটা আকর্ষিত হয়ে পড়ে যে সে বলে, আমি আপনার মতো হতে চাই। আমি কিভাবে এরকম হতে পারবো স্যার? ডিএসপি হেসে বলে, তোমাকে চিটিং ছাড়তে হবে। এই বলে সে সেখান থেকে চলে যায়। পরের বছর আস্তে আস্তে ডিএসপি বাবুর অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যায়, আর স্কুলে আবারও একই রকমভাবে চিটিং শুরু হয়। কিন্তু এবার মনোজ আর চিটিং করে না। চিটিং না করেও পাশ করার পর আগামী 3 বছর মনোজ এভাবেই মন দিয়ে পড়াশোনা করে বিএ কমপ্লিট করে। এদিকে সংসার খরচ চালানোর জন্য তার মা তাদের বাড়ির প্রতিটা গরু এক এক করে বেচে দেয়। যেদিন মনোজ বিএ পাশ করে সেদিন তার ঠাম্মি তাকে নিজের কাছে ডেকে একটি বাক্স থেকে তাকে অনেক টাকা বের করে দেয়। এসব টাকা সে মনোজের পড়াশোনার জন্য জমিয়ে রেখেছিল, যাতে সে বাইরে গিয়ে পড়াশোনা করে একজন দেশের সেবক হয়ে ফিরে আসে, ঠিক যেমনটা তার দাদু ছিল। এরপর মনোজ সকলকে বিদায় জানিয়ে বাস ধরে গোয়ালিয়রে রওনা দেয় ডিএসপি হবার স্বপ্ন নিয়ে।
পরের দিন সকালে বাসে যখন মনোজের ঘুম ভাঙে তখন সে দেখতে পায় তার ব্যাগ কেউ চুরি করে নিয়েছে। তার সব টাকা পয়সা সেই ব্যাগেই ছিল। মনোজ কিছু বুঝে উঠতে পারছিল না যে এবার সে কি করবে, কোথায় যাবে। এরপর সে আবার জানতে পারে যে সরকার 3 বছর পর্যন্ত ডিএসপি এর ভর্তি বন্ধ করে দিয়েছে। ফলে মনোজ আরও বেশি হতাশ হয়ে পড়ে, কারণ তার স্বপ্ন এখানেই ভেঙে যায়। এমনকি এখন বাড়ি ফিরে যাওয়ার মতো তার কাছে কোনো টাকা পয়সা ছিল না। মনোজ বেশ কিছুদিন সেখানে ক্ষুধার্ত অবস্থায় থাকে, কিন্তু একদিন সে তার খিদে আর সহ্য করতে না পেরে নিজের আত্মমর্যাদা ত্যাগ করে সে একটি রেস্টুরেন্টে খাবার চাইতে চলে যায়। খাবার পেতেই সে পাগলের মতো খাবারগুলি খাওয়া শুরু করে, আর সেখানেই তার সাথে পরিচয় হয় পাণ্ডের। সেও এখানে পিসিএস এ পড়াশোনা করতে এসেছিল, কিন্তু এখানে ভর্তি বন্ধ করে দেওয়ার ফলে এখন সে দিল্লিতে যাচ্ছে ইউপিএসসির পড়াশোনা করতে। পাণ্ডে এসব মনোজকে জানায়, কিন্তু মনোজ জানতই না যে ডিএসপির থেকেও কোনো উঁচু পদ হয়। ইউপিএসসি কী জিনিস এ বিষয়ে মনোজ কিচ্ছু জানতো না। তবুও সে এবার প্রতিজ্ঞাবদ্ধ হয় সে আইপিএস হবে। কিন্তু মনোজের কাছে দিল্লি যাওয়ার মতো টাকা পয়সা ছিল না। সে পাণ্ডেকে এই বিষয়টা জানায় এবং তাকে পাণ্ডের সাথে নিয়ে যেতে বলে। পাণ্ডেও তাকে সাথে নিয়ে দিল্লি চলে যায়। কিন্তু তারা যখন দিল্লির মুখার্জিনগরে পৌঁছায় সেখানে পরিস্থিতি দেখে মনোজ অবাক হয়ে যায়, কারণ তারা একাই নয়, লক্ষ লক্ষ মানুষ এখানে এসেছে ইউপিএসসির পড়াশোনা করতে। সেখানেই তাদের পরিচয় হয় গৌরী নামক একটি ছেলের সাথে। সে 5 বার ইউপিএসসি অ্যাটেম্প্ট করে ফেলেছে, আর এবার 6 নম্বর অ্যাটেম্পটাই তার লাস্ট অ্যাটেম্প্ট। তার পুরোপুরি বিশ্বাস ছিল এবার তার সিলেকশন হবেই। সে গত 8 বছর ধরে পড়াশোনা করছে, তাই সে সব কিছু জানতো যে প্রিলিমস কিভাবে ক্লিয়ার করতে হবে, তারপর মেইনস এবং তারপর ইন্টারভিউ পাস করতে হবে। কিন্তু রেজাল্ট অ্যানাউন্স হলে আমরা দেখতে পাই গৌরী তার লাস্ট অ্যাটেম্পটেও ফেল হয়ে যায়। ফলে তার স্বপ্ন এখানেই শেষ হয়ে যায়। পাণ্ডে এখানে মনে করে সে একজন হেরে যাওয়া মানুষকে নিজের গুরু বানিয়ে রেখেছে, তাই সে তখনই তার সঙ্গ ছেড়ে দিয়ে ইংলিশ মিডিয়ামের একজনের কাছে চলে যায়, যার সিলেকশন হয়ে গিয়েছে। তবুও গৌরী হার মানে না। সে সেখানেই রিস্টার্ট নামের একটি চায়ের দোকান খুলে নেয়, এই ভেবে যে আমি আইপিএস হতে পারিনি তো কি হয়েছে, আমার মতো অন্য কেউ একজন যদি আইপিএস হয়ে যায় তাহলে আমি মনে করব আমি জিতে গিয়েছি। মনোজের কাছে যেহেতু কোনো টাকা পয়সা ছিল না, তাই সে গৌরী সোর্সে একটি লাইব্রেরিতে কাজ করা শুরু করে। সেখানের বাথরুম পরিষ্কার করা, সবকিছু সাফাই করা, এইসব। আর সে সময় বার করে সেখানেই পড়াশোনা করে। মনোজ নিজের তরফ থেকে অনেক চেষ্টা করে, কিন্তু তবুও সে প্রথম অ্যাটেম্পটে প্রিলিমস পাস করতে পারে না। গৌরী তাকে এই সময় অনেক মোটিভেট করে বলে, তুমি মন খারাপ করো না, আবার রিস্টার্ট করো। মনোজ গৌরীরও কাজে সাহায্য করত। তাই একদিন সে চা নিয়ে ইংলিশ মিডিয়াম গ্রুপে চলে যায়, যেখানে সবার গুরু ছিল আইএএস অফিসার দীপমোহন। পাণ্ডে তাকেই গুরু বানিয়েছিল। দীপমোহন মনোজকে চাওয়ালা ভাবছিল। তখন পাণ্ডে বলে যে ও কোনো চাওয়ালা না, ও আমাদের মতো ইউপিএসসি স্টুডেন্ট। তখন দীপমোহন তার উপর দয়া দেখানো শুরু করে, কিন্তু মনোজ তার সরলতার কারণে এই সব কিছু বুঝতে পারে না। এরপর একদিন পাণ্ডে নিজের বন্ধুদেরকে মনোজের ব্যাপারে বলছিল। তখন তার একটি বন্ধু বলে, আমি তো বুঝতে পারি না, এসব ছেলেপুলেরা গরুর পালের মতো এখানে পড়তে তো চলে আসে, কিন্তু তারপর এসব ছোটোখাটো কাজ করা শুরু করে দেয়। ওদের মেনে নেওয়া উচিত যে ওরা কিচ্ছু করতে পারবে না। গৌরী সেখানেই দাঁড়িয়ে এইসব কিছু শুনছিল, আর সে বলে, তুমি ঠিক বলেছ, গরুর পালের মতো এরা চলে তো আসে, এদের কাছে কিচ্ছু থাকে না। কেউ সবজি বিক্রি করে, কেউ ট্রাক চালায়, তো কেউ ঝাড় দেওয়ার কাজ করে। তাদের বাবা তাদের কোনো বড় স্কুলে পড়াতেও পারে না, তবুও এরা খালি হাতে আসে না, মনে সাহস নিয়ে আসে যে একদিন এরা আইএএস পিসিএ হয়ে দেখাবে। যতই তাদের লাইব্রেরি পরিষ্কার করতে হোক বা বাথরুম পরিষ্কার করতে হোক, তবুও এরা পেছনে তাকায় না। এদের মনোবল অনেক কঠোর হয়, হার জিত তো হতেই থাকে, কিন্তু যেদিন এদের মধ্যে কোনো একজন সফল হয় সেদিন সব গরুর পালেদের জিত হয়। যাই হোক, নেক্সট টাইম মনোজ তার দ্বিতীয় অ্যাটেম্পটে প্রিলিমস ক্লিয়ার করে নেয়। সে এতে অনেক খুশি হয়, কিন্তু এবারও পাণ্ডে পাশ হতে পারে না। কিন্তু সে মনোজের জন্য অনেক খুশি ছিল। এবার মেইনসের পড়াশোনা করার জন্য মনোজ একটি কোচিং সেন্টারে যায় অ্যাডমিশন নিতে। তার কাছে বেশি টাকা পয়সা না থাকায় সে সেখানের কাজ করার পরিবর্তে টিউশন নেবার ডিল করে। কিন্তু এমন সময় সে সেখানে আইএস দীপমোহনের ফটো দেখতে পায়। তখন মনোজ বলে, দীপমোহন স্যার এই কোচিং সেন্টার থেকে পড়েননি, তাহলে ওনার ফটো এখানে কেন লাগানো হচ্ছে? তখন কোচিংয়ের মালিকের মেয়ে বলে, কখনো কোনো বড় ফিল্ম স্টারের সাথে দেখা করেছো? তুমি কি মনে করো তারা কি সেসব তামাক খায় যেটা তারা বিক্রি করে? এগুলিকে অ্যাডভার্টাইজিং বলে। দীপমোহনের ফটো লাগানোর জন্য আমরা তাকে লাখ লাখ টাকা দিয়েছি। সেই সময় সেখানে শ্রদ্ধা নামের একটি মেয়ে তার বাবার সাথে অ্যাডমিশন নিতে এসেছিল।
আর মনোজ তাদের সামনে সবকিছু বলে দেয়, কারণ সে নিজের বাবার মতোই বেইমানি কোথাও সহ্য করতে পারতো না। তাদের কথা শুনে শ্রদ্ধা আর সেখানে ভর্তি হয় না। এবার মনোজ আর শ্রদ্ধার মধ্যে কথোপকথন হলে শ্রদ্ধা জানতে পারে যে মনোজ একা পড়াশোনা করেই প্রিলিমস পাস করেছে, ফলে সে খুবই ইমপ্রেস হয়ে যায়। মনোজ খুবই খুশি ছিল, কারণ এই প্রথমবার কোনো মেয়ে তার প্রশংসা করেছিল। এরপর বেশ কিছুদিন সে শ্রদ্ধার ব্যাপারেই ভাবতে থাকে। একদিন শ্রদ্ধা মনোজকে খুঁজতে খুঁজতে লাইব্রেরিতে চলে আসে। শ্রদ্ধা তার হাতে ইঞ্জিনিয়ারিংয়ের বই দেখে মনে করে যে মনোজ হয়তো ইঞ্জিনিয়ারিং পড়েছে, আর মনোজ তাকে দেখে তার মধ্যে এতটাই হারিয়ে গিয়েছিল যে সে তার এই ভুলটা শোধরায় না। শ্রদ্ধা মনোজকে জানায় সে মিসৌরিতে থাকে এবং সে ডেপুটি কালেক্টর হতে চায়, তাই সে এখানে পড়াশোনা করতে এসেছে। আসলে সে ডাক্তারি পড়াশোনা করে একটি হসপিটালে ইন্টার্নশিপ করছিল। এরপর একদিন একটি কেস আসে, যৌতুকের কারণে একটি বউকে মেরে ফেলা হয়েছে, আর এফআইআরে তার মৃত্যুর কারণ অ্যাক্সিডেন্ট বলা হয়। সে ভাবে তার হাতে যদি পাওয়ার চলে আসে তাহলে সে এই সব বদলিয়ে দেবে, আর তখন থেকেই সে সিদ্ধান্ত নেয় যে সে কোনো ডক্টর নয়, ডেপুটি কালেক্টর হতে চায়। শ্রদ্ধা ভাবছিল মনোজ হয়তো লাইব্রেরিতে পড়াশোনা করতে আসে, কিন্তু সে যখন এটা জানতে পারে যে মনোজ এখানেই কাজ করে, তখন সে তাকে একদমই জাজ করে না। এরপর শ্রদ্ধা যে কোচিংয়ে পড়াশোনা করে মনোজও সেখানেই যাওয়া শুরু করে। একদিন স্যার ইঞ্জিনিয়ারিং সম্পর্কিত একটি প্রশ্ন করে, তখন শ্রদ্ধা মনোজকে বলে, তুমি তো এর উত্তর জানো, তাহলে বলো না। এই সময় শ্রদ্ধা জানতে পারে যে মনোজ কোনো ইঞ্জিনিয়ার স্টুডেন্ট না। শ্রদ্ধার কাছে এই কথাটা লুকোনোর ফলে তার অনেক খারাপ লাগে, ফলে সে মনোজের সাথে কথা বলা বন্ধ করে দেয়। এরপর একদিন লাইব্রেরির মালিক মনোজের উপর টাকা পয়সার ঘাপলাবাজি করার অভিযোগ তুললে মনোজ এসব সহ্য করতে পারে না, আর সেও তার বাবার মতোই জুতো খুলে তাকে মারতে চায়, কিন্তু সে তাকে না মেরে তার কাজ ছেড়ে দিয়ে চলে যায়। মনোজ এবার হঠাৎ করে একদম গায়েব হয়ে যায়, কিন্তু পান্ডে তাকে ঠিক খুঁজে বার করে। মনোজ এখন যেই পরিস্থিতিতে আছে সেসব দিকে পান্ডে অনেক অবাক হয়ে যায়। সে দেখে মনোজ একটি গম ভাঙার মেশিনের ঘরে থাকে, আর সেখানেই একটি বাল্বের লাইটে পড়াশোনা করে। পান্ডে তাকে বলে শ্রদ্ধা প্রিলিমসের এক্সামের জন্য মিশরিতে ফিরে যাচ্ছে, ও যাওয়ার আগে তুই ওকে সরি বলে দে। কিন্তু মনোজ বলে মেন্স ক্লিয়ার হবার পরেই আমি ওকে সরি বলবো। এরপর মেন্স এক্সামের দিন চলে আসে। ইংলিশের পেপারে মনোজ এমনভাবে লিখছিল যে তাকে দেখে ইংলিশ মিডিয়ামের ছেলেপুলেরাও ঘাবড়িয়ে যায়, কিন্তু বাইরে বেরিয়ে এসে জানতে পারে যে একটি কোয়েশ্চেন এসেছিল ট্যুরিজম ইন ইন্ডিয়া নিয়ে, কিন্তু মনোজ হঠকারিতায় টেরোরিজম ইন ইন্ডিয়ার ব্যাপারে লিখে দেয়। অর্থাৎ মনোজের সেকেন্ড অ্যাটেম্পটাও ফেল হয়ে যায়। মনোজ এবার মেন্স হয়ে যাওয়ার পরই শ্রদ্ধাকে সরি বলতে মিসৌরিতে তার বাড়িতে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে সে জানতে পারে যে শ্রদ্ধা তার পিসির বাড়িতে গিয়েছে। সেই বাড়ির চাকর মনোজকে ফোনে শ্রদ্ধার সাথে কথা বলায়। মনোজ শ্রদ্ধার কাছে ক্ষমা চায় এবং জানায় সে মেন্স ক্লিয়ার করতে পারেনি। এরপর সে শ্রদ্ধাকে আই লাভ ইউ বলে দেয় এবং সে এটাও বলে যে তুমিও এবার হ্যাঁ বলো, তাহলে আমি তোমার জন্য পুরো দুনিয়া উল্টিয়ে দেব। কিন্তু শ্রদ্ধা তাকে কিচ্ছু বলে না, আর সে তার চাকরকে দিয়ে তাকে বলায় যে তাকে দিল্লি ফিরে যেতে। মনোজ মন খারাপ করে সেখান থেকে তার গ্রামে ফিরে যায়। সে বাড়ি ফিরে জানতে পারে যে তার ঠাম্মিও আর জীবিত নেই, ফলে মনোজের অনেক খারাপ লাগে, কারণ শেষবারের মতো সে তার ঠাম্মিকে দেখতে পারেনি, আর এখনও তার স্বপ্নও পূরণ করতে পারেনি। গ্রামে তার বাড়ির পরিস্থিতি দেখে এখন তার বাড়ির খরচের দায়িত্ব কাঁধে নিয়ে মনোজ আবারও দিল্লিতে ফিরে এসে গম ভাঙার কাজ আরও বেশি করে। সে সারাদিন কাজ করত আর সারা রাত পড়াশোনা করত। এরপর একদিন তার বাবা সেখানে তার সাথে দেখা করতে চলে আসে। নিজের ছেলের এই দুরবস্থা দেখে সে মনোজকে বলে, চল আমরা গ্রামে ফিরে যাই, সেখানে কালোবাজারি করে আমরা অনেক টাকা ইনকাম করব। আসলে তার বাবা ভেতর থেকে একদম হেরে গিয়েছিল সততার লড়াই লড়তে, কিন্তু মনোজ তাকে বুঝিয়ে বলে যে তুমি সর্বদাই সৎভাবে চলেছ, আর আমাদেরও সেটাই শিখিয়েছ, তাই আমরা হার মেনে নেব না। তুমি একদম চিন্তা করো না, আমি সব কিছু সামলিয়ে নেব, তুমি লড়াই চালিয়ে যাও, আমি তোমার সাথে রয়েছি। এরপর থেকে মনোজ দিন রাত এক করে দেয়। সে 15 ঘন্টা কাজ করে, 6 ঘন্টা পড়াশোনা করে, আর মাত্র 3 ঘন্টা ঘুমোয়। এরপর একদিন শ্রদ্ধা আবারও ফিরে আসে এবং সে মনোজের কাছে ক্ষমা চায়, কারণ সেদিন সে মনোজের সাথে খুব খারাপ ব্যবহার করেছিল। কিন্তু মনোজ বলে, আমার সাথে ওভাবে কথা বলার জন্য তোমাকে ধন্যবাদ, আমার কাছে ভালোবাসার জন্য সময় নেই, মাথায় অনেক দায়িত্ব, আবার প্রিলিমসের পর তোমার সাথে দেখা হবে, অর্থাৎ 9 মাস পর। পরের অ্যাটেম্পটে পান্ডে আবারও ফেল হয়ে যায়। তার বাবা তার উপর অনেক রাগারাগি করে।
কিন্তু তার প্রেমিকার আবার ক্লিয়ার হয়ে যায়। সে পান্ডেকে এটা বলতে আসলে পান্ডে তার বাবার রাগটা তার ওপর দেখিয়ে ফেলে, যে কারণে মেয়েটি তাকে ছেড়ে চলে যায়। মনোজেরও প্রিলিমস ক্লিয়ার হয়ে যায়, কিন্তু সে রেজাল্ট দেখতে যায় না। তাই শ্রদ্ধা তার কাছে এসে এটা জানায়। শ্রদ্ধা এবার মনোজকে বোঝানোর চেষ্টা করে, তোমার এবার এসব কাজ ছেড়ে মন দিয়ে পড়াশোনা করা উচিত, কারণ মেন্স ক্লিয়ার করা এত সহজ না। সে তার সাহায্য করতে চায়, কিন্তু মনোজ কারো থেকে কোনো প্রকার সাহায্য চায় না। সে একাই তার পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে পড়াশোনা করতে চায়। মনোজের মনোবল প্রবল ছিল, কিন্তু মেন্স ক্লিয়ার করার জন্য তাকে প্র্যাকটিক্যালও হতে হবে, যেটা সে ছিল না। তাই সে তার থার্ড অ্যাটেম্পটেও ফেল হয়ে যায়। কিন্তু শ্রদ্ধা তার হাত ধরে তার পাশে থাকে। তখনই সেখানে পান্ডে নেশাগ্রস্ত অবস্থায় মনোজের কাছে এসে বলে, যদি শ্রদ্ধার মনোজের সাথে দেখা না হতো তাহলে হয়তো মনোজ পাশ করে যেত। সে মনোজকে কিছু করে দেখাতে বলে, না হলে শ্রদ্ধা তাকে ছেড়ে চলে যাবে, ঠিক যেভাবে পান্ডের প্রেমিকা তাকে ছেড়ে চলে গিয়েছে। পান্ডে বলে, এই সব মেয়েরা একই রকম হয়, লুজারদের সাথে কেউ থাকতে চায় না। শ্রদ্ধা এসব শুনে কান্না করতে করতে সেখান থেকে চলে যেতে থাকে। মনোজ তাকে আটকালে শ্রদ্ধা তাকে বলে, তুমি আমাকে সেদিন বলেছিলে আমি যদি তোমাকে আই লাভ ইউ বলি তাহলে তুমি আমার জন্য পুরো দুনিয়া ওলটপালট করে দেবে। মনোজ, আই লাভ ইউ, এবার যাও তুমি দুনিয়া ওলটপালট করে দাও। মনোজ তখনই দৌড়িয়ে আইএএস দীপমোহনের বাড়িতে চলে যায়, তার কাছে এক্সাম সম্পর্কিত টিপস নিতে, যে কী কারণে তার মেন্স ক্লিয়ার হচ্ছে না। দীপমোহন বোঝায় যে তাকে টাইম ম্যানেজমেন্ট করতে হবে, একটা প্রশ্নে 9 মিনিট সময় দিতে হবে। তখনই সে মনোজকে নিজের সম্বন্ধে 9 মিনিটে 100টা শব্দে কিছু লিখতে বলে। মনোজ মনে করে এটা খুবই সহজ, কিন্তু এই সময়ে সে 100টা শব্দও লিখতে পারে না। দীপমোহন তাকে বলে, তুমি খারাপ মনে করো না, কিন্তু তুমি পারবে না। এবার সে গৌরীকে এইসব জানালে গৌরী তাকে বলে, তুমি যদি এভাবেই চলতে থাকো তাহলে সত্যিই তুমি পারবে না। আজ থেকে তুমি আমার ঘরে থাকবে, আর তোমার খাবার দাবারের ব্যবস্থাও আমি করে দেব, এবং তোমার বাড়িতেও টাকা পয়সা পাঠিয়ে দেব। তুমি এসব কোনো চিন্তা করবে না, তুমি শুধু নিজের পড়াশোনায় মন দাও, কারণ এটা শুধুমাত্র একা তোমার লড়াই না, আমাদের সবার লড়াই। একজন জিতে গেলে কোটি কোটি গরুর পালের জয় হবে। এবার মনোজ দিনরাত পড়াশোনা শুরু করে তার লাস্ট অ্যাটেম্প্ট ক্লিয়ার করার জন্য। শ্রদ্ধা আবারও তার বাড়িতে ফিরে যায়, কারণ তার পিসিএস মেইনসের এক্সাম হবে। কিছুদিন পরে মনোজ খবর পায় যে শ্রদ্ধার পিসিএস মেইনস ক্লিয়ার হয়ে যায়, এবং আর কিছুদিনের মধ্যেই তার ইন্টারভিউ আছে। কয়েক মাস পর তাদের কাছে খবর আসে যে শ্রদ্ধার ইন্টারভিউ ক্লিয়ার হয়ে গিয়েছে, এবং সে এখন ডেপুটি কালেক্টর হয়ে গিয়েছে। ফলে মনোজ অনেক খুশি হয়। এরপর পান্ডে তার লাস্ট অ্যাটেম্পটেও ফেল হয়ে যায়, ফলে তাকে তার বাবা অনেক কথা শোনায়। কিন্তু মনোজ মেইনসে পাশ করে যায়। সে এই কথাটা পান্ডেকে জানায়, কিন্তু পান্ডে উল্টে তার ওপরই রেগে যায়। সে বলে, তুই তো কখনো আমাকে জিজ্ঞাসা করতে পারিস যে আমার কি রেজাল্ট হলো? ইউপিএসসির ইউও জানতি না তুই? তোকে দিল্লিতে আমি নিয়ে এসেছি, তোর জামা কাপড়গুলিও আমি তোকে দিয়েছি, কিন্তু তুই আমার ব্যাপারেই জিজ্ঞাসা করিস না। মনোজ বলে, তোর মধ্যে এত সাহস থাকলে নিজের বাবাকে বল তুই কি হতে চাস। আসলে পান্ডে ইউপিএসসি করতে চাইতো না, সে টিভিতে আসতে চাইতো, কিন্তু তার বাবার কথায় সে এখানে চলে এসেছে। যাই হোক, মনোজ শ্রদ্ধাকে খবরটা দেবার জন্য কল করে, কিন্তু সে জানতে পারে যে শ্রদ্ধা আর দিল্লিতে আসবে না। তার বাবাকে কেউ ফোন করে বলেছে যে তাদের দুজনের মধ্যে শারীরিক সম্পর্ক ছিল, তাই তার বাবা তাকে আর দিল্লিতে যেতে দেবে না। মনোজ বুঝে যায় যে এটা নিশ্চয়ই পান্ডের কাজ, তাই সে তাকে ফোন করে, কিন্তু সে জানতে পারে যে পান্ডে এখন জেলে রয়েছে। সে নেশা করে রাস্তায় চিৎকার করছিল, তাই পুলিশ তাকে ধরে নিয়ে এসেছে এবং তাকে ছাড়ানোর জন্য ঘুষ চায়। মনোজ পুলিশকে সব আইনের নিয়ম বুঝিয়ে দিয়ে বিনা ঘুষ দিয়ে এক প্রকার ধমক দিয়ে পান্ডেকে জেল থেকে বের করে নেয়। বাইরে বেরিয়ে সে পান্ডেকে অনেক কথা শোনায় যে সে এটা কি করে ফেললো। পান্ডে তার কাছে ক্ষমা চায়, কিন্তু মনোজ তাকে বলে, আজকের পর আর নিজের মুখ দেখাবি না। অন্যদিকে শ্রদ্ধা তার বাবাকে বোঝায় যে তার আর মনোজের মধ্যে কখনো কোনো খারাপ সম্পর্ক ছিল না, আর তার বাবা একজন অচেনা মানুষের কলে বিশ্বাস করেছে। এটা জেনে শ্রদ্ধারও খারাপ লাগে। পরের সিনে আমরা দেখতে পাই শ্রদ্ধা মনোজের কাছে চলে আসে, আর সে এখন ডেপুটি কালেক্টর হয়ে এসেছিল। মনোজের আজ ইন্টারভিউ, তাই শ্রদ্ধা তাকে সুন্দর করে রেডি করে যাতে তার ভালো ইমপ্রেশন তৈরি হয়। তারা দুজন এবার পান্ডের কাছে যায়। মনোজ পান্ডেকে ধন্যবাদ জানায়, কারণ যদি সে না থাকতো তাহলে মনোজ এখানে আসতে পারতো না। পান্ডে এবার শ্রদ্ধার কাছে ক্ষমা চায়, আর শ্রদ্ধা তাকে ক্ষমা করে দেয়। যাবার সময় শ্রদ্ধা মনোজকে একটি কাগজ দিয়ে বলে, তুমি যখন একা থাকবে তখন এটাকে খুলবে। ইন্টারভিউর জায়গায় পৌঁছে মনোজ খুবই নার্ভাস হয়ে যায়। সে কখনো এই দিনের কথা স্বপ্নেও ভাবতে পারেনি।
তার মার্কশিটে 12 ফেল লেখা ছিল। তখন সেখানের একজন পিয়ন তাকে বলেছে, তুমি ওখানে একদমই বলবে না যে তুমি ফেল করেছিলে, মিথ্যে বলে দেবে যে দাদু বা ঠাম্মিকেও মারা গিয়েছিল, না হলে তুমি অসুবিধায় পড়ে যাবে। মনোজ যখন ভেতরে যায় তখন ইউপিএসসি বোর্ডের চেয়ারম্যান তাকে সবার প্রথমে এই প্রশ্নটাই করে যে তুমি ক্লাস 10-এ ফার্স্ট ডিভিশনে পাশ করেছো আর 12-এ ফেল, আর দ্বিতীয়বার 12-এ থার্ড ডিভিশন, তুমি ফেল করলে কিভাবে? মনোজ এখানে পুরো সত্যিটা জানিয়ে বলেছে কারণ সেই বছর আমাদের গ্রামে নতুন ডিএসপি এসেছিলেন, তাই আমাদের স্কুলে চিটিং করা যায়নি, তাই আমি ফেল হয়ে যাই। এইসব শুনে তারা মনোজকে বাইরে গিয়ে অপেক্ষা করতে বলে। মনোজ ভাবে যে হয়তো সে আর এগোতে পারবে না। তখন সে শ্রদ্ধার দেওয়া কাগজটি খুলে দেখে, সেখানে লেখা ছিল তুমি আইপিএস অফিসার হও বা গমকলে কাজ করো, আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই, তুমি কি আমাকে বিয়ে করবে? এটা পড়ে মনোজের মনে কনফিডেন্স অনেক বেড়ে যায়, কারণ সে যেই পদে কাজ করুক না কেন শ্রদ্ধা তারই থাকবে। এবার তাকে আবারও ভেতরে ডাকা হয়। তাকে একজন ম্যাডাম জিজ্ঞাসা করে যে তুমি চাইলে মিথ্যেও বলতে পারতে, তাও তুমি সত্যি কেন বললে? মনোজ বলে আমার মন সায় দিল না একটি চিটিং লোকানোর জন্য আবারও দ্বিতীয় চিটিং করতে। ম্যাডাম বলে তাহলে চিটিং কেন করলে? মনোজ বলে আমরা জানতামই না যে চিটিং করা ভুল কাজ, আমাদের ওখানে টিচাররা নিজেরাই চিটিং করায়। অন্য ম্যাডাম জিজ্ঞাসা করে পরের বছর তুমি কিভাবে পাশ করলে, আবারও চিটিং করেছো? মনোজ বলে হ্যাঁ, সবাই চিটিং করেছে, শুধু আমি চিটিং করিনি। চিটিং করলে আবারও ফার্স্ট ডিভিশন আসতো, সবার ফার্স্ট ডিভিশন এসেছে, কিন্তু আমার থার্ড ডিভিশন এসেও আমি সবার থেকে বেশি খুশি হই। সেদিন বুঝতে পারি যে সততার থার্ড ডিভিশন বেইমানের ফার্স্ট ডিভিশনের থেকে অনেক বেশি আনন্দদায়ক। সবাই তার কথা শুনে অনেক অবাক হয়ে যায় যে এরকমও কোথাও হয় নাকি। মনোজ বলে এসব আমাদের ওখানে কখনো বদলাবে না, কারণ কেউ এসব বদলাতেই চায় না। যার কাছে পাওয়ার আছে সে কখনো পাওয়ার ছাড়তেই চায় না। গরিবরা যদি অশিক্ষিত থাকে তাহলেই তো তারা এসব নেতাদের ইশারায় কাজ করবে, আর এরাই তাদেরকে ভোট করবে। জনতা যদি শিক্ষিত হয়ে যায় তাহলে নেতাদের অনেক সমস্যা হয়ে যাবে। এরপর একজন স্যার ইংলিশে কিছু বললে মনোজ সেটা বুঝতে পারে না। তখন স্যার বলে তুমি কথা তো খুব বড় বড় বলো, কিন্তু তুমি সামান্য ইংলিশও বোঝো না। মনোজ বলে ভাষা তো শুধুমাত্র একটা মাধ্যম। তখন স্যার বলেন এসব শুধু অজুহাত, নিজের কমজোরি লুকোনোর জন্য। তখন মনোজ এক গ্লাস জল চায় পান করার জন্য। ম্যাডাম একটি কাচের গ্লাস এগিয়ে দেয়। মনোজ বলে আমি স্টিলের গ্লাসে জল পান করব। তখন স্যার বলে জল যদি পরিষ্কার হয় তাহলে স্টিল বা কাচের গ্লাসে কি এসে যায়? মনোজ বলে সেটাই তো স্যার, জলটা পরিষ্কার হওয়া চাই, সেটা স্টিলের গ্লাসে হোক বা কাচের। সেভাবেই অফিসারের মন পরিষ্কার হওয়া চাই, সে ইংলিশে বলুক বা হিন্দিতে। স্যার বলে তুমি কি মনে করো একজন 12 ফেল আইআইটি টপারের থেকেও বেটার হবে? মনোজ বলে বেটার তো না, কিন্তু আমি ওদের থেকে অনেক বেশি যোগ্য, কারণ তারা সেসব কিছু দেখেনি যেগুলো আমি দেখেছি। তারা গ্রামে চিটিং হতে দেখেনি। আর আমি আপনাদের আশ্বস্ত করছি আমার হাতে পাওয়ার আসলে আমি পুরো জেলায় চিটিং হতে দেব না। ম্যাডাম জিজ্ঞাসা করে তুমি সিলেক্ট না হলে কি করবে? মনোজ বলে আমি হার মানব না, আমার লক্ষ্য প্রাপ্তি পর্যন্ত আমি থামবো না। ম্যাডাম বলে এটাই তো তোমার লাস্ট অ্যাটেম্প্ট ছিল, তাহলে তুমি কিভাবে লক্ষ্যপ্রাপ্ত করবে? মনোজ বলে আইপিএস হওয়া আমার লক্ষ্য না, আমার লক্ষ্য হলো দেশকে শোধরানো। আমার সিলেকশন না হলে আমি গ্রামে গিয়ে টিচার হব এবং বাচ্চাদের বোঝাবো যে চিটিং বন্ধ করতে হবে। ইন্টারভিউ শেষ হলে মনোজ বুঝতে পারে যে চেয়ারম্যানের তার প্রতি যা ব্যবহার ছিল তার সিলেকশন কোনো মতেই হবে না। এবার রেজাল্ট বেরোলে মনোজ দেখতেই চায় না, কিন্তু শ্রদ্ধা জোর করে তাকে নিয়ে আসে। শ্রদ্ধাই তার রেজাল্টটা দেখতে যায়। এবার আমরা পাস্টের সিনে দেখতে পাই ইন্টারভিউ হলে সকলে মনে করে মনোজের যেমন চিন্তাভাবনা সেরকম মানুষের পুলিশ ডিপার্টমেন্টে অনেক দরকার। যদি এরকম ক্যান্ডিডেটদের আমরা সিলেক্ট না করি তাহলে এই এক্সামের কি ফায়দা? অন্যদিকে শ্রদ্ধার লিস্টে মনোজের নাম দেখতে পায়, অর্থাৎ মনোজ সিলেক্ট হয়ে যায়। মনোজ এটা জানতে পেরে খুশিতে কান্না করতে থাকে। এত পরিশ্রম করার পর শেষ পর্যন্ত সে আইপিএস হয়েই গেল। তার সব বন্ধুরা এতে অনেক খুশি হয়। পান্ডে সর্বদাই টিভিতে আসতে চাইতো, তাই এখন সে একজন রিপোর্টার হয়ে যায়। মনোজ তার গ্রামে মা বাবাকে যখন জানায় যে তার সিলেকশন হয়ে গিয়েছে, সাথে সাথে তার বাবা কোথাও যেতে থাকে। তার মা তাকে জিজ্ঞাসা করলে সে বলে চৌহানকে বলতে চাচ্ছি যে ও একজন আইপিএস এর বাবার সাথে পাঙ্গা নিয়েছে। এবার মনোজের ডিউটিতে জয়েন করার 1 বছর পরে আমরা দেখতে পাই মনোজ ডিএসপি দুষ্যন্তর সাথে দেখা করতে যায়। সে মনোজকে স্যালিউট করে, কিন্তু সে মনোজকে চিনতে পারে না। মনোজ তার পা ছুঁয়ে বলে আমি সেই ছেলেটাই যাকে আপনি বলেছিলেন
বললেন চিটিং ছাড়তে হবে। আমি চিটিং ছেড়ে দিয়েছি স্যার। দুষ্যন্ত স্যার মনোজকে খুশিতে জড়িয়ে ধরে, তার মনোজের ওপর অনেক গর্ব হয়। এবার আমরা দেখতে পাই চম্বল থেকে মনোজ শ্রদ্ধাকে বিয়ে করতে যায়, আর চৌহান বিধায়ক সকলে সেখানে উপস্থিত ছিল। তারা তাদের জোগাড়ের জন্য হাত জোর করে বসেছিল, অর্থাৎ একজন সৎ ব্যক্তি সবকিছু বদলে দিয়েছে। এই সিন দেখেই মুভিটি শেষ হয়। বন্ধুরা, তোমাদের যদি এরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটিতে একটি লাইক করো।